নমস্কার বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন ভিডিওটা এএসি ব্লক ফ্লাই অ্যাশ ব্রিক এবং লাল ইট যেটাকে রেড ব্রিক্স বলা হয় সেইটা নিয়েই এই ভিডিওটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি। এই তিনটে ম্যাটেরিয়ালের কম্প্যারিজন, এই তিনটে ম্যাটেরিয়াল কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং এই তিনটে ম্যাটেরিয়ালের মধ্যে কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনারা নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি এই এএসি ব্লক ফ্লাই অ্যাশ ব্রিক এবং রেড ব্রিক্স এর কম্পোজিশন নিয়ে। ফ্লাই অ্যাশ ব্রিক এবং এএসি ব্লক এবং রেড ব্রিক্স এই তিনটে জিনিসের মধ্যে কি কি আমাদের কম্পোনেন্ট থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফ্লাই অ্যাশ ব্রিক্সের মধ্যে আমি যদি প্রথমে এএসি ব্লক দিয়ে শুরু করি, তো এএসি ব্লকের মধ্যে ফ্লাই অ্যাশ থাকছে 60 থেকে 70%, সিমেন্ট থাকছে 10 থেকে 15%, লাইম 10 থেকে 15%, জিপসাম কিছুটা 3 to 5% এবং অ্যালুমিনিয়াম পাউডার। এই যে অ্যালুমিনিয়াম পাউডার, এই অ্যালুমিনিয়াম পাউডারটাই কিন্তু এএসি ব্লককে এএসি ব্লক তৈরি করছে। এএসি ব্লকটা যে লাইট ওয়েট এবং ভেতরে হলো পোরাস একটা স্ট্রাকচার, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এই অ্যালুমিনিয়াম পাউডারের পরিমাপের ওপরে, ঠিক আছে। তো আর ফ্লাই অ্যাশ ব্রিকের মধ্যে আমাদের ফ্লাই অ্যাশ, সিমেন্ট, স্যান্ড এবং স্টোন ডাস্ট, স্ট্যান্ডের জায়গায় আপনি সেখানে স্টোন ডাস্ট ব্যবহার করতে পারেন, জিপসাম। তো এটা গেল আমাদের ফ্লাই অ্যাশ। এবং রেড ব্রিক্সের ক্ষেত্রে সিলিকা, অ্যালুমিনিয়াম, লাইম, আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ। এইবার এই যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইন্ডিভিজুয়াল কিন্তু একটা প্রপার্টিসের জন্য ব্যবহার করা হয়। এখানে আপনি বলতে পারেন যে ফ্লাই অ্যাশের একটা নিজস্ব হলো কারণ আছে, মানে এখানে হলো ব্যবহার করা। সিমেন্টের একটা কারণ আছে। জিপসাম যেটা হলো আমাদের সেটিং টাইমটাকে হলো সবসময় জিপসাম অ্যাজ এ রিটার্ডার, যে কোনো যে কোনো কেমিক্যাল, যে কোনো কম্পোজিশানে আমরা যদি জিপসাম ব্যবহার করি, জিপসামটা কিন্তু অ্যাজ এ রিটার্ডার, মানে সে সেটিং হতে দেয় না, তাড়াতাড়ি সেটিং হতে দেয় না। তো সেই কারণে জিপসামটা কিন্তু এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আপনারা ডিটেলে যদি আরও ভিডিও চান, তো বিভিন্ন কম্পোজিশনের বিভিন্ন কাজ, এটা নিয়ে একটা বড় ভিডিও তৈরি হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না এই মুহূর্তে। তো এএসি ব্লকের মার্কেট প্রাইস, আপনি যদি মার্কেটে যান, মার্কেটে দেখতে পারেন যে এএসি ব্লকের পার এমকিউএ প্রাইস সাধারণত 3500 থেকে 3800 টাকার মধ্যে থাকে জেনারেলি। আর ফ্লাই অ্যাশ ব্রিকের প্রাইস 8 টাকা থেকে মানে স্টার্টিং হয়, এবং গ্রেড 1 মানে ক্লাস 1, ক্লাস 2 মিনিমাম মানে আপনার ম্যাক্সিমাম 10 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু এভারেজ মানে ইন জেনারেল মোটামুটি প্রাইস একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ব্রিক্স 8 টাকাই হয়। আর রেড ব্রিক্সের জন্য আমাদের 13 টাকা ফার্স্ট ক্লাস, আজকের যা মার্কেট রেট চলছে তাতে ফার্স্ট ক্লাস রেড ব্রিক্স আমাদের 13 টাকাতে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়। আচ্ছা, এসি ব্লক কোথায় আমি ব্যবহার করব? আপনি যদি হাই রাইজ বিল্ডিং বানান, আপনার যদি ভেতরে হাই রাইজ বিল্ডিংয়ে পার্টিশান দেওয়াল তৈরি করেন, যেখানে আপনার থার্মাল ইনসুলেশন এবং সাউন্ড ইনসুলেশন, মানে আপনি তাপমাত্রাকে ভেতরে আসতে দিতে বাধা দিতে চাইছেন এবং ভেতরের যে শব্দটাকে বাইরে এবং বাইরের শব্দটাকে ভেতরে আসতে বাধা দিতে চাইছেন, সেখানে আপনাকে এই এসি ব্লকটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই এসি ব্লক কিন্তু আপনি ফ্রেম স্ট্রাকচার ছাড়া ফ্রেম স্ট্রাকচার ছাড়া আপনি যে আমাদের লোড বিয়ারিং স্ট্রাকচার যেটা হয় সেখানে ব্যবহার করতে পারবেন না। এবার আপনার কোশ্চেন আসতে পারে যে ফ্রেম স্ট্রাকচার আর লোড বিয়ারিং স্ট্রাকচার কী? ফ্রেম স্ট্রাকচার যেখানে বিল্ডিংয়ে কলম এবং বিম থাকছে, আর কলম বিম স্ল্যাব এই ফরম্যাটে যেই বিল্ডিংগুলো উঠছে সেখানে কিন্তু তাকে বলা হয় ফ্রেম স্ট্রাকচার। আর যেখানে আমাদের কোনো কলম থাকে না, পাতি ব্রিক ওয়াল দিয়ে গাঁথনি করে, যেটা গ্রামাঞ্চলের দিকে আপনি দেখবেন যে ওখানে খুব একটা কিন্তু কলম দিয়ে কেউ বাড়ি করে না, যেহেতু খরচা একটুখানি বেশি হয়, তো সেখানে আপনি কিন্তু এই এএসি ব্লক ব্যবহার করতে পারবেন না। আপনি শুধুমাত্র যেখানে ফ্রেম স্ট্রাকচার আপনার স্ট্রাকচারের ফ্রেম স্ট্রাকচার, সেখানে আপনি কিন্তু এএসি ব্লক ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার ফ্লাই অ্যাশ ব্রিক বলছে যে আপনি যদি ফ্রেম স্ট্রাকচার এবং লোড বিয়ারিং স্ট্রাকচার দুটোতেই ব্যবহার করতে পারবেন, কিন্তু লোড বিয়ারিং স্ট্রাকচার 2 থেকে 3 তলার মধ্যে হবে। এখানে বলা হচ্ছে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব না। ফ্লাই অ্যাশ ব্রিকও কিন্তু ভেতরে পোরাস থাকে, তো পোরাস ম্যাটেরিয়াল যেহেতু ওটা পোরাস ম্যাটেরিয়াল, তো সেখানে কিন্তু আমি যদি আপনাকে অ্যাডভাইস দিই আপনাকে, তাহলে ফ্রেম স্ট্রাকচারের জন্য
সবসময় এই এএসি ব্লক আর ফ্লাই অ্যাশ ব্রিক ইউজ করবেন, আদার দ্যান কোথাও ইউজ করবেন না। আর রেড ব্রিকটা লোড বিয়ারিং তোয়ালের জন্যই তৈরি, এই জন্য আপনি দেখবেন গ্রামের দিকে কিংবা একটু মফস্বল অঞ্চলে যেখানে বাড়ি হয় সেখানে কিন্তু তারা লোড বিয়ারিং স্ট্রাকচারেই বাড়ি করে এবং বাড়ি দিনের পর দিন বছরের পর বছর একভাবেই কিন্তু হলো টিকে যায়, কারণ রেড ব্রিক্সের মধ্যে যে কম্পোজিশন থাকে, এই এতগুলো কম্পোজিশন, প্রত্যেকটা কম্পোজিশনের প্রত্যেকটা হলো কম্পোনেন্টের একটা হলো ভূমিকা আছে সেই রেড ব্রিকটাকে শক্ত করার জন্য। আস্তে আস্তে আমরা সেগুলো নিয়েও তো আলোচনা করব। তো এর ডেনসিটি কিন্তু এর ক্ষমতা কিন্তু হলো আমাদেরকে হলো বলে দিচ্ছে। এর ডেনসিটি কিন্তু 550 থেকে 650, যেখানে একটা রেড ব্রিক্সের ডেনসিটি 1600 থেকে 1900 পর্যন্ত হতে পারে, আর ফ্লাই অ্যাশ একটু কম 1700 থেকে 1850 হতে পারে। তো সেখানে কিন্তু আপনার রেড ব্রিকটা পাস করে গেল। তো আপনি জিনিসটা বুঝতে পারছেন তো যে এএসি ব্লক, ফ্লাই অ্যাশ ব্রিক, রেড ব্রিক সবই কিন্তু দামের দিক থেকে এই রেড ব্রিকেরটা কিন্তু অনেকটা হলো এদের থেকে কিন্তু অনেক হাই, কিন্তু এই রেড ব্রিকটা কিন্তু আপনি লোড বিয়ারিং স্ট্রাকচারের জন্য এইটাই ব্যবহার করতে পারবেন। আর ফ্রেম স্ট্রাকচার হলে আপনি ফ্লাই অ্যাশ আর এএসি ব্লক আপনি ইউজ করতে পারবেন। আর ওয়াটার অ্যাবজর্পশন কেমন? ওয়াটার অ্যাবজর্পশন যত কম হবে, এটা বলে রাখি বন্ধুরা, ওয়াটার অ্যাবজর্পশন যত কম হবে ম্যাটেরিয়াল তত ভালো হবে। কেন? যদি জল শোষণ ক্ষমতা কম থাকে তাহলে ওই ম্যাটেরিয়ালের মধ্যে যে আপনি যখন সিমেন্ট মর্টার যখন প্লাস্টার করবেন, তো সেই যে আপনার প্লাস্টার কিংবা আপনার হল সিমেন্ট মর্টার, তার মধ্যে যে জলটা সেটা কিন্তু এই ব্রিকটা কিন্তু শুষে নেবে, সেক্ষেত্রে কিন্তু শ্রিঙ্কেজ ক্র্যাক তৈরি হয়। তো যেখানে আপনার ম্যাটেরিয়ালের ওয়াটার অ্যাবজর্পশন সবথেকে কম, সেইটা কিন্তু বেস্ট। তার মানে শুধু ওয়াটার অ্যাবজর্পশন কম হলেই যে সেটা খুব ভালো হয়ে গেল সেটা কিন্তু ব্যাপার নয়। সেটা আমি আগেই বলে দিয়েছি যে কেন, তার ডেন্সিটিটা কিন্তু অনেকটা কম। এটা কিন্তু একটা পেরেক মারলে ভেঙে যাবে, কিন্তু কারণ ডেন্সিটি কম, তো ভেতরে তো ফাঁপা, ঠিক আছে না। ওয়াটার অ্যাবজর্পশন এবার বলছে 12 থেকে 15%, একটু বেটার ফ্লাই অ্যাশ ব্রিক্স। রেড ব্রিক ওয়াটার অ্যাবজর্পশন 12 থেকে 18%, এটা আরও একটু বেটার, যেহেতু এর ডেন্সিটিটা অনেক বেশি। সেক্ষেত্রে তো যতটা মোটা ডেন্সিটি, যত ডেন্স হবে, তো যত বেশি এর জল কিন্তু হলে শুকবে, তাই না। আরেকটা আপনাদের বলে রাখি, এই এএসি ব্লক যেখানে আপনার অতিরিক্ত জল, যেখানে যেমন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, বেসমেন্ট, সেখানে কিন্তু এই এএসি ব্লকটা ইউজ না করাই ভালো, ঠিক আছে। সেখানে ড্যাম আসার একটা চান্সেস থেকে যায়। তো এর পরে যেগুলো আছে সেগুলো কম্প্রেসিভ স্ট্রেংথ। এএসি ব্লকের কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথ সব থেকে কম, কেন? এর ডেন্সিটিটাও কম। ফ্লাই অ্যাশ ব্রিকের ডেন্সিটি যেহেতু একটু বেশি, তাই এর কম্প্রেসিভ স্ট্রেংথটাও একটু বেশি। আর রেড ব্রিক্সের যেহেতু ডেন্সিটি সব থেকে বেশি, আর এর কম্প্রেসিভ স্ট্রেংথটাও সব থেকে বেশি। আর বাইন্ডিং ম্যাটেরিয়াল, এএসি ব্লকটাকে আমাকে যখন বাইন্ড করতে হবে তখন আমি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ফিক্সো ব্লক অ্যাডহেসিভ ইউজ করছি। আর ফ্লাই অ্যাশ ব্রিকের যখন আমি বাইন্ডিং করছি তখন আমি কিন্তু সিমেন্ট দিয়ে এটাকে ইউজ করছি। তার কনজামশান বলছে ফিক্সো ব্লকের 100 mm তোয়ালের জন্য 4 থেকে 4.5 কেজি পার স্কোয়ার মিটার, আর 200 mm এর জন্য এটা একটু বাড়বে, এটা 5.5 থেকে 6 কেজি পার স্কোয়ার মিটার হবে। বুঝতে পারলাম বন্ধুরা। আর বাইন্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মানে আমার ফ্লাই অ্যাশ ব্রিকের ক্ষেত্রে সিমেন্টটা লাগছে 1.25 ব্যাগ পার এম কিউব। সিমিলারলি আমার রেড ব্রিকের ক্ষেত্রেও সেম লাগছে, কিন্তু এখানে একটু মানে কনজামশানটা স্লাইটলি ভ্যারি করবে, কারণ এর ওয়াটার অ্যাবজর্পশনটা এর রেড ব্রিক্সের তুলনায় একটু কম, সেহেতু সিমেন্টটা একটু কম লাগতে পারে, কিন্তু সেটা কম অ্যামাউন্টের কাজে বুঝতে পারবেন না। যখন মানে হিউজ বাল্ক অ্যামাউন্টের কাজ হবে তখন সেটা আপনি এই ভ্যারিয়েন্সটা দেখতে পারবেন, যেহেতু ওয়াটার অ্যাবজর্পশন এখানে হলো কিন্তু ডিফারেন্স। আচ্ছা, এএসি ব্লকের রেবার রেট কিন্তু 1000 থেকে 1200 টাকা পার এম কিউব এখন জেনারেলি চলছে। সেখানে এবার ফ্লোর হাইট যখন বাড়বে, যখন আপনি লিফটিং করবেন, তার সেই ব্যাপারটা আলাদা। আর আচ্ছা, ফ্লাই অ্যাশ ব্রিকেরও সেম, রেড ব্রিকেরও সেম। তার মানে আপনি এখানে কিন্তু তিনটে ম্যাটেরিয়ালের কিন্তু লেবার রেট কম বেশি কাছাকাছি একই আছে, কিন্তু আমি যদি বলি যে প্রোডাক্টিভিটি কার ভালো, তাহলে এএসি ব্লকের। কেন?
এএসি ব্লকটা সাইজে বড় হয়, 600/200/100 হয়, আর এই 100 জায়গায় আবার 200ও হয়, তাই না? তো এখানে এর সাইজটা বড় হওয়ার ক্ষেত্রে এর 1 m³ মানে 1 m³ করতে যত লেবার লাগবে, আর আর আমার ফ্লাই অ্যাশ করতে যত লেবার লাগবে, এএসি ব্লকে কিন্তু অনেক কম লাগবে, কারণ এই ম্যাটেরিয়ালটা অনেক হালকা, ইজি টু ক্যারি, সব ক্ষেত্রেই আপনার খুব, আর যেহেতু এখানে সিমেন্টের কোনো ঝামেলা নেই, ফিক্সড ব্লক আছে, মানে অ্যাডহেসিভ আছে, অ্যাডহেসিভ দিয়ে আপনি ডাইরেক্ট ওখানে সঙ্গে সঙ্গে জিনিসটা বাইন্ডিং করে নিতে পারবেন। কিন্তু এখানে একটু স্কিলড লেবার লাগবে, ঠিক আছে, কারণ সবাই এএসি ব্লকে, সব মিস্ত্রি এএসি ব্লকের কাজ জানে না, সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যা হতে পারে আপনার মানে লোকালিটির মধ্যে, আর সব সময় এই ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবেলও আপনি পাবেন না। কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিকটা আজকের দিনে মোটামুটি কম বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আপনার বাড়ি যদি আবার ফ্রেম স্ট্রাকচারের না হয়, সেখানে কিন্তু এটা কিন্তু একদম ইউজ করা যাবে না। আর রেড ব্রিকটা কি, রেড ব্রিকটা অলওয়েজ অ্যাভেলেবেল, খুবই ভালো, কিন্তু এখন যেহেতু এনভায়রনমেন্টের দিকেও আমাদের মাথায় রাখতে হবে, সেহেতু এনভায়রনমেন্টের কথা মাথায় রেখে রেড ব্রিকের ইউসেজটা কমাতে হবে। যদিও এটা লোড বিয়ারিংয়ের স্ট্রাকচারের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে এটা ওভার ভ্যালু, খারাপ বলবো না, ওভার ভ্যালু। সেখানে ফ্রেম স্ট্রাকচার হলে আপনি এএসি ব্লক কিংবা ফ্লাই অ্যাশ ব্রিক অনায়াসে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের প্রবলেম আমি সলভ করতে পেরেছি কিছুটা হলেও। যদি কোনো প্রবলেম আরও থেকে থাকে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে।